দিদি, প্রথমেই আপনাকে কড়া খবরে জানাই স্বাগত। ধন্যবাদ। যে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে বলছেন যে তৃণমূলে যে এত চুরি দুর্নীতি হচ্ছিল সেটা উনি জানতেন না, ওনার অগোচরে হচ্ছিল, জানলে কিন্তু দলটাই উনি করতেন না। দেখুন, সত্যি মিথ্যে তো আমি বলতে পারবো না, আমি তো রচনা ব্যানার্জি নই, আমার নাম কেয়া ঘোষ। সুতরাং উনি কি ভেবে এসেছিলেন এমপি হতে, যখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ওনারও উচিত ছিল যে কোন দলে যাচ্ছে, কারণ তৃণমূলের বিরুদ্ধে চুরি দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, ধমকানো চমকানো তো প্রথম অভিযোগ নয়। তো দীর্ঘদিন ধরে আমরা করে আসছি, দেখে আসছি, এবং 2021-এর আগেও তো আমরা একই অভিযোগ করেছিলাম, 2016-তেও করেছিলাম, 19-এও করেছিলাম, 24-এও করেছিলাম। তাই তৃণমূল দলটা যে আদ্যোপান্ত একটা দুর্নীতিগ্রস্ত দল, সেটা মানে অন্তত জনগণ জানে। রচনা কেন জানেন না আমি জানি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হতেই পারে ওনার হয়তো মনে হয়েছিল যে মমতা ব্যানার্জি হয়তো আহ দুর্নীতিগ্রস্ত নন বা এর থেকে মুক্ত, কিন্তু পরবর্তীকালে যখন দেখলেন যে কালীঘাটের টালির চালা সব চোরেদের পাঠশালা, তখন ওনার মনে হয়েছে। দেখুন, ব্যক্তিগতভাবে যদি কারোর মনে হয় যে ঠিক আছে অনেক হয়েছে আর নয়, সেটা তো না করা যায় না। মানে এটাতে তো আমার মনে হয় প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে যে আমার যাকে ভালো মনে হয়েছে, আজকে আমার তোমাকে ভালো মনে হচ্ছে, হতেই পারে যে তুমি দুর্নীতিগ্রস্ত, আমি সেটা আজকে জানি না, সেটা যদি কালকে জানি আমি তোমার থেকে দূরত্ব বজায় করি বা দূরত্ব করিনি, তাতে অসুবিধা কি আছে? কিন্তু একটা রচনা বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাবে ভাইরাল হচ্ছে এবং বিতর্কিত মন্তব্য করেছেন উনি, যে আমার জায়গায় যদি মানে আমি আমার মুখ দেখে এখানে মানুষ আমাকে জিতিয়েছে, সেলিব্রিটি মুখ, সেই জন্য এখানে কোনো ফুটপাতের মেয়েকে, এরকম ধরনের একটা কথাবার্তা বলেছে। আপনাদের দলের তো আমরা দেখলাম কলিতা মাঝিকে, চন্দনা বাউরি, এদের, এরা তো বিধানসভায় যাচ্ছে, তাহলে উনি এই একটা একটা মানুষকে কেন নিচু মনে করছেন? দেখুন, এটা তো ওনার ব্যক্তিগত মন্তব্য। ভারতীয় জনতা পার্টি, আমরা দেশের সর্বোচ্চ পদে মহামহিম রাষ্ট্রপতি, যার নাম আমরা পাঠিয়েছিলাম, তিনি একেবারে প্রান্তিক পরিবার থেকে উঠে আসা, প্রান্তিক থেকে বলা বল দরিদ্র পরিবার থেকে উঠে আসা, এটা বিজেপি করতে পেরেছে। আমরা গত 2021 চন্দনা দি, যিনি চন্দনা বাউরি, তিনি একদম দিনমজুর, সেই রকম মানুষকে আমরা বিধানসভায় পাঠিয়েছিলাম। এবারও কলিতা দি যিনি রয়েছেন, সন্দেশখালী নির্যাতিতা রেখা পাত্র, এটা তো দলের উপর নির্ভর করে। এটা তো মমতা ব্যানার্জি কখনোই মুখে বলেন মা মাটি মানুষ, উনি তো না মাকে সম্মান করেছেন, না মানুষকে, না মাটিকে। তো উনি উনি দেখেন না, বিজেপির যেরকম আমাদের তালিকা, খুব সামান্য সাধারণ বাড়ি থেকে উঠে আসা মহিলারা বা মানুষ, যে কোনো সাধারণ, আমাদের দিবাকর ঘরামি, আমার মনে আছে যে উনি যখন এই দুর্যোগ চলছে তখন উনি নিজে ক্ষেতের থেকে মাটি তুলে বাড়ি করিয়ে দিচ্ছেন। তো আমরা এমন মানুষকে আমরা নির্বাচিত করে আহ, আহ, দিয়েছি যাতে মানুষ তাকে বিধানসভায় পায়। এবার তৃণমূল তো বড় লোকদের দল, যে ভাইপো যে শুধুমাত্র দিল্লি যাওয়ার জন্য কয়েকশো কোটি টাকা খরচ করতে পারে, বড় লোকদের দল, তোরা বড় লোকদের বেঁচেছে। কিন্তু তো এটা তো আমার কিছু বলার নেই, তো তৃণমূল মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। একটা ইন্টারাপ্ট করছি দিদি, এখানে কিন্তু আপনাদের মানে বিজেপিকে বলা হচ্ছে যে বড় লোকদের দল, কেননা যখন হকার উচ্ছেদ এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা কিন্তু বিজেপিকে বলছে বিজেপিরা গরিবদের না না, ওদের জিজ্ঞেস করুন অপারেশন সানশাইনটা কি ছিল তাহলে। অপারেশন সানশাইনটা কি ছিল জিজ্ঞেস করুন। তখন সোশ্যাল মিডিয়া ছিল না বলে ভাবছে যে মানুষ ভুলে গেছে। কমরেডদের অত্যাচার মানুষ ভোলেনি, সাইবাড়িও ভোলেনি, আনন্দমার্গীদের হত্যাও বলেনি, বিজন সেতুতে জ্যান্ত পুড়িয়ে মানা মানুষ সে ঘটনাও বলেনি, আর তৃণমূলের অত্যাচারে মানুষ মনে রেখেছে। আমরা চন্দনা বাউরি, কলিতা মাঝি, রেখা পাত্রদের বিধানসভায় পাঠানোর মতো হিম্মত দেখাতে পারি, তৃণমূল থেকে দেখান না। এত তো বড় 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 কথা বলে মীনাক্ষী মুখার্জি, তিনি আশা করি আর কোনো খুব সাধারণ বাড়ির নন, যথেষ্ট মধ্যবিত্ত বর্ধিষ্ণু বাড়ির মেয়ে, তাদের যিনি মুখ আর কি। তো তৃণমূল বা সিপিএম তারা মুখে এক বলে কাজে করে, আর আমরা কথা কম বলে কাজটা বেশি করি। অন্যদিকে দেখা যাচ্ছে বিধানসভায় পাশ হলো গুন্ডা দমন বিল, এক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? অত্যন্ত আশাবাদী, কারণ এই আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় যে জিনিসগুলো সরকারি সম্পত্তি, সে সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, আর আমাদের কষ্টার্জিত অর্থে সেগুলোকে মেরামত করতে হবে, সেগুলো মানে ভর্তুকি দিতে হবে, এই দিন চলে গেছে। যারা এইরকম ভাঙচুর করবে তাদের দায় নিতে হবে, তাদের টাকা দিয়ে তাদের সেই ভর্তুকি দিতে হবে। এইটা না হলে অসভ্যতামি বন্ধ হবে না। দুর্বল সরকার ছিল মমতা ব্যানার্জি, তা দুধেল গাইকে তোষণ করতেন। তাই আমরা সিএ আন্দোলনে দেখেছি কিভাবে ভাঙচুর চালিয়েছে, রেলওয়ে স্টেশন থেকে, বাস থেকে, সাধারণ যেগুলো সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে।
তো সেইগুলো এই বাদরামি বন্দোবস্ত মানে বাদরামিদের বরদাস্ত করা হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর বন্দোবস্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমাদের বিধানসভার যারা বিধায়কগণ রয়েছেন প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমরা দেখলাম যে বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ হলো এবং সেখান থেকে বেরিয়ে এলেন হরগোবিন্দ চন্দন দাসের মা এবং ঠিক। স্ত্রী। বেরিয়ে এলেন, সেখানে তারা বলছেন যে এইবারে তারা একটু আশাবাদী হয়েছে, এই সরকারের প্রতি তাদের আস্থা আরো বাড়ছে রীতিমতো। এটা যদি আগে হতো তাহলে হয়তো চন্দন দাস আগে আগে তো এটা ঘটনা তো, যে আগে যে ঘটনাটা হয়েছিল এই হরগোবিন্দ দাস চন্দন দাসের, তাদের মানে যারা হত্যাকারী তাদের পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং হত্যাকারীদের উকিল হিসেবে বামেদের একজন ক্যান্ডিডেট যিনি বাম নেতা সব্যসাচী বাবু, তিনি দাঁড়িয়েছিলেন, ভাবতে পারছেন? অথচ এই হরগোবিন্দ দাস চন্দন দাস নাকি বামেদের ছিলেন, মানে সমর্থক ছিলেন, অথচ তাদের খুনিদের পাশে বামরা দাঁড়িয়েছিল। তো এটা হচ্ছে তফাৎ। এবং তারা জানেন যে ইতিমধ্যে তাদের খুনিদের ধরা হবে। ইতিমধ্যে তামান্নার ছোট বাচ্চা তামান্না, তার পরিবারও কিন্তু বামপন্থী, তার মাও বামপন্থী ক্যান্ডিডেট হয়েছিলেন, কিন্তু তাতেও তামান্নার খুনিদের যে ধরা, সেটা কিন্তু আমাদের আমলেই হয়েছে, আমাদের সরকারই করেছে। এটাই তফাৎ একটা শিরদাঁড়া বিহীন এবং শিরদাঁড়া মজবুত সরকারের। কিন্তু এখানেও কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীরা, বলছে গুন্ডা দমন বিলটা পাশ করা হয়েছে, এখান থেকে আইনের যে একটা মানে হাত, সেটা উঠে গিয়ে সেখানে সরাসরি প্রশাসনের হস্তক্ষেপ পড়ছে। বোকা বোকা কথা, প্রশাসনই তো দেখবে আইনের হাত, মানে এটা কি কি ধরনের যুক্তি আমি বুঝতে পারলাম না। পুলিশ গুন্ডাদের, না না না, গুন্ডাদের দমন কে করবে? আদালতে সে করবে নাকি পুলিশ করবে? যেটা পুলিশটা করেনি, যেটা তাদের করা উচিত ছিল এতদিন ধরে, সেটা করেনি তো, এবার করবে। কোন রকম বাদরামি বন্দোবস্ত করা হবে না, একজনেরও বাদরামি যে সরকারি সম্পত্তি লুট করবে আর আমার ট্যাক্সের টাকা সেটাকে আবার ভরপাই করতে হবে, হবে না। তুমি ভেঙেছ, তুমি গড়বে, তুমি ওটার ভর্তুকি দেবে। এইটা করলে এইসব বাঁদরদের, অসভ্যদের বাদরামি বন্ধ হয়ে যাবে। এটা হওয়া দরকার ছিল আসলে। বিরোধীরা যারাই বলুন না কেন, কোন বিরোধীর কথা আপনি বলছেন জানি না, যাই বলি বিরোধীর কথা বলুন, এদের আর তৃণমূলের সব ভোট ব্যাংক তো এক কোর ভোট ব্যাংক, সবাই দুধেল গায়ে ভোট ব্যাংক। এবং এই বাদরামি গুলো কারা করে, তাহলে অঙ্কটা মিলিয়ে নিন। তো এই বাদরামি বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। ইউসিসি বিল নিয়ে আপনি কি বলবেন? অসাধারণ পদক্ষেপ, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ইউসিসি। এইদিকে মুখে আমরা সেকুলার রাষ্ট্র বলবো, অন্যদিকে আমরা একটা বিশেষ ধর্মের জন্য তাদের বিশেষ প্রবন্ধ থাকবে, সেটা তো হতে পারে না। এবং সেই প্রবন্ধ কি, যে একজন বিশেষ করে মহিলাদের জন্য, একজন মহিলা তার বাবার যে সম্পত্তির ভাগ পাবেন না, বিয়ের পরে তার স্বামী যখন ইচ্ছে তাকে তালাক দিতে পারে, তার উপর অত্যাচার হলেও তার যে মীমাংসা, সেটা আইন আদালত প্রশাসন করবে না, নিজেদের মতন করে করবে। এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা চলবে না। এক দেশ আইন, এক আইন যখন আছে, ইউসিসি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, অন্যান্য সরকার করেছে, বিজেপির শাসিত রাজ্যে, পশ্চিমবঙ্গে করা হচ্ছে, এটার জন্য আমি স্বাগত জানাই। কিন্তু এক্ষেত্রেও নওশাদ সিদ্দিকী থেকে হুমায়ুন কবির, তারা কিন্তু অসন্তুষ্ট বোধ করছে। বলে কিছু করার নেই, বলে হোক, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা, করুক না, কিছু অসুবিধা নেই। কারণ নওশাদ সিদ্দিকী বলুন বা হুমায়ুন কবির, এদেরও তো ভোট ব্যাংকটা একই। এরা এদিকে ইকুয়ালিটির কথা বলে, সমান ভাবে থাকার কথা বলে, এদিকে মহিলারা যে তাদের সমাজে সব থেকে বেশি নিগৃহীতা, সব থেকে বেশি তাদের অন্ধকারে ঠেলে রাখা হয়, সেটার বিষয়ে যখন মাননীয় রাজ্য সরকার যখন এগিয়ে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী যখন সরব হয়েছেন, স্বাগত জানাই, দু হাত তুলে স্বাগত জানাই। হুমায়ুন কবিরের বক্তব্য তো আপনি শুনেইছেন, মানে বিতর্কিত মন্তব্য নিজে। বাড়িতে পুলিশকে চলে গেছে, হ্যাঁ, বাড়িতে বাজে কথা বলবে, বাড়িতে পুলিশ যাবে। এইটা তো তৃণমূলের সরকার নয় যে সামনে হুমায়ুনকে গালাগালি দেবো, পেছন থেকে বলবো তুই বাবরি মসজিদটা কর যাতে মুসলমান ভোট আমার কাছে আসে। এটা বিজেপির সরকার, ওনার হয়তো খেয়াল ছিল না, বলে ফেলেছেন। বাড়িতে পুলিশ গেছে, এরপরে পুলিশ কবে ওনাকে গ্রেপ্তার করবে, কারণ উনি দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, হিংসা লাগানোর চেষ্টা করছেন, সেটার বিরুদ্ধে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে, আমার পূর্ণ বিশ্বাস আছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠেছে নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি। একজন শিক্ষক, চাকরিহারা শিক্ষক তাপস মণ্ডল, যার নাম, তিনি একটা সংবাদ মাধ্যমে, মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমে তিনি সরাসরি বলেছেন যে তিনি 20 লক্ষ টাকা দিয়েছেন নগদ ওই কালীঘাটের কাকুকে, এবং সেখানে অভিষেকের নাম সরাসরি। তো ভালো, তো আমরা তো জানি
কালীঘাটের কাকুর সেই একটা ভয়েস যেটা আমরা পেয়েছিলাম যে সেখানে কোনো এক অভিষেক জনৈক অভিষেক ব্যানার্জি সেবার তদন্তকারী সংস্থা বার করবে। বিভিন্ন দুর্নীতি, কয়লা, বালি, গরু, এবার শিক্ষা, চাকরি, মানুষের সম্মান, শিক্ষকদের ভবিষ্যৎ, সবকিছুতে। দেখুন, মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া বা যুবরাজের অনুপ্রেরণা ছাড়া যেখানে একটা বাথরুম পায়খানার উদ্বোধন হতো না, সেখানে এত বড় দুর্নীতি হয়ে গেল কেউ জানতে পারলো না কালীঘাট বা ক্যামাক স্ট্রিট। এটা তো বিশ্বাসযোগ্য নয়। তাই যিনি অভিযোগকারী তার অভিযোগ সঠিক জায়গায় পৌঁছে তদন্তকারী সংস্থা তো ইতিমধ্যে তদন্ত করছেন, তাকে গ্রেপ্তার করা হবে যদি তার বিরুদ্ধে সেই তথ্য প্রমাণ সঠিক হয়। তো আমরা তো জানি চোর, এবার আইন আদালতে প্রমাণ হওয়ার বাকি আছে। তো চোর, দলের চোর ভাইপো, তার যেখানে যাওয়া উচিত, বন্যেরা মনে সুন্দর, তৃণমূল জেলে, সেখানেই যাবেন। একটা শেষ প্রশ্ন করবো দিদি, শেষ একটা প্রশ্ন। এই মহুয়া মৈত্র কিন্তু সম্প্রতি বলেছেন যে 2029 অব্দি অপেক্ষা করুন, 2029-এ দিল্লির সিংহাসন মানে দিল্লির গদি উল্টে যাবে এবং সেখানে বিজেপি আর থাকবে না। তখন রাজ্যে বিজেপি কি করে সেটাই দেখি। দেখুন, মহুয়া মৈত্র উনি টিয়া পাখি নিয়ে জ্যোতিষ চর্চা করছেন কিনা আমার জানা নেই। তো সেটা উনি করে থাকলে ওনার ব্যাপার, কি কোন জ্যোতিষী ওনাকে বলেছে। উনি তো আবার যখন ওনাকে ওই ঘুষ কাণ্ডে মানে পয়সার বিনিময়ে উনি যখন প্রশ্ন করেছিলেন, সেই কাণ্ডে যখন ওনাকে লোকসভা থেকে এক্সপেল করা হয়েছিল, তখন উনি বলেছিলেন না যে আদিম হিংস্র মানবের যদি আমি কেউ হই তোদের চিতা আমি তুলবো, এসব বলেছিলেন না? তো চিতা তো নিজের দলের উঠে গেছে। চিতা খালি উঠে যায়নি, সৎকার পর্যন্ত হয়ে গেছে, দাহ সংস্কার হয়ে গেছে। তাই এইসব বলতেই পারে। দেখুন, শকুনের অভিশাপে কারোর কিছু হয় না। শকুন অভিশাপ দিতেই পারে, আশা করতেই পারে, তাতে কিছু হয় না।